সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে জানাই স্বাগত। আমার আজকের পাঠ শ্রেণী সপ্তম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, নির্মিতি অংশ, পাঠ শিরোনাম অনুধাবন দক্ষতা। শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের আবেদনপত্র পড়ানো হয়েছিল। দুটি আবেদনপত্র বাড়ির কাজ দেওয়া হয়েছিল। আশা করি সবাই বাড়ির কাজ শিখেছ। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, অনুধাবন দক্ষতা সম্পর্কে ধারণা লাভ করবে, অনুধাবন দক্ষতা বা অনুধাবন শক্তি পরীক্ষার উদ্দেশ্য জানতে পারবে, অনুধাবন শক্তি পরীক্ষণে করণীয় বিষয় সম্পর্কে সচেতন হবে, অনুধাবন দক্ষতা যাচাইয়ে আগ্রহী হবে। শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে ব্যাকরণ অংশ, অপরটি নির্মিতি অংশ। নির্মিতি অংশের একটি পাঠ হচ্ছে অনুধাবন দক্ষতা। এই অনুধাবন দক্ষতার উপর বার্ষিক সিলেবাসে অন্তর্ভুক্ত আরেকটি ক্লাস নেওয়া হয়েছিল। সেখানে দুটি অনুচ্ছেদ তোমাদের দেওয়া হয়েছিল। তোমরা জানো তোমাদের এই অংশটি হচ্ছে পাঠ্য বই বহির্ভূত। আজ তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার এই অনুধাবন দক্ষতা পুনরালোচনা করছি এবং আরও দুটি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। অনুধাবন দক্ষতা, লিখিত কোনো বিষয় সাধারণভাবে পড়ে তার মূল ভাব বুঝতে পারাকে বলে অনুধাবন দক্ষতা। একটি পাঠে কিছু শব্দ থাকে, কিছু নতুন বিষয় থাকতে পারে, যার অর্থ বা ধারণা জানা না থাকলে পাঠটির পূর্ণ ধারণা লাভ সহজ হয় না। তাই একটি পাঠ সম্পূর্ণরূপে বুঝতে হলে পাঠ সংশ্লিষ্ট কিছু বিষয়ও জানতে বুঝতে হয়। সেই জানা জ্ঞান অন্য কোনো পাঠের সাথে বা জ্ঞানের সাথে মেলাতে পারার ক্ষমতাও থাকতে হয়। অনুধাবন দক্ষতা যাচাইয়ের জন্য একটি অনুচ্ছেদ দেওয়া হয়। অনুচ্ছেদটি পড়ে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। অনুধাবন দক্ষতা বা অনুধাবন শক্তি পরীক্ষণে শিক্ষার্থীদের করণীয়: প্রদত্ত অনুচ্ছেদটি মনোযোগ সহকারে বারবার পড়া। শিক্ষার্থীরা, তোমাদের অনুধাবন দক্ষতার জন্য একটি অনুচ্ছেদ দেওয়া হবে এবং 5টি প্রশ্ন থাকবে। অনুচ্ছেদের আলোকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হয়। তাই অনুচ্ছেদটি মনোযোগ সহ বারবার পড়তে হবে। সকল প্রশ্নের উত্তর প্রদত্ত অনুচ্ছেদের সাথে সঙ্গতি রেখে করা, অর্থাৎ অনুচ্ছেদের আলোকে বা অনুচ্ছেদের সঙ্গে মিল রেখে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। উত্তর লেখার ক্ষেত্রে শুধু প্রাসঙ্গিক উত্তরটি সংক্ষেপে লেখা। অনুধাবন দক্ষতার প্রশ্নের উত্তর লেখার বেলায় ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই। এখানে সংক্ষেপে প্রাসঙ্গিক বিষয়টি তুলে ধরতে হবে। সাধু বা চলিত যে কোনো একটি ভাষারীতি প্রয়োগ করা। শুধু অনুধাবন দক্ষতা নয়, যে কোনো প্রশ্নের উত্তর লেখার বেলায় এই বিষয়টি তোমাদের অবশ্যই
অনুসরণ করা উচিত। সাধু বা চলিত যে কোনো একটি ভাষারীতি প্রয়োগ করে প্রশ্নের উত্তর লিখতে হবে। উত্তর লেখার ভাষা যেন সহজ সরল হয় সেই দিকে লক্ষ্য রাখা। শিক্ষার্থীরা, অনুধাবন দক্ষতার উপর যে একটি ক্লাস নেওয়া হয়েছিল সেখানে আমরা 1 নং ও 2 নং অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেছি। আজ 3 নং অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। আমাদের অনুচ্ছেদটি হচ্ছে বাংলাদেশ ষড়ঋতুর দেশ, এর মধ্যে বর্ষা অন্যতম। বর্ষা গ্রীষ্মের উত্তপ্ত প্রকৃতিকে শান্ত করে ও সজীবতায় ভরিয়ে দেয়। ফুল ফসলের প্রাণে স্পর্শ জাগায়। গাছপালা সবুজে ভরে যায়। বর্ষার নানা রকম ফুল মানব মনে আলোড়ন সৃষ্টি করে। তাই তো বর্ষার আগমনে সাড়া দিয়ে রচিত হয়েছে অজস্র গান ও কবিতা। এছাড়া গ্রামীণ জীবনে বর্ষা মানুষের অবসর সময়ে এনে দিয়েছে বিচিত্র বিনোদনের ব্যবস্থাও। শিক্ষার্থীরা, অনুচ্ছেদের আলোকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ঋতু শব্দটির দুটি প্রতিশব্দ লেখো। ঋতু শব্দ দুটির প্রতিশব্দ হচ্ছে কাল ও মৌসুম। আমি আবার বলছি, ঋতু শব্দ দুটির প্রতিশব্দ হচ্ছে কাল ও মৌসুম। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বর্ষাকালীন দুটি ফুল ও দুটি ফলের নাম লেখো। শিক্ষার্থীরা, তোমাদের অবশ্যই জানার কথা বর্ষাকালে কী ধরনের ফুল এবং ফল হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি বর্ষাকালীন দুটি ফুল হচ্ছে কদম ও গাঁদা। ফল হচ্ছে পেয়ারা ও পেঁপে। আমাদের পরবর্তী প্রশ্ন, বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয় কেন? শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এদেশে কোমল সবুজ আঙ্গিনায় ষড়ঋতু বিচিত্র বেশভূষায় সজ্জিত হয়ে একের পর এক আবির্ভূত হয়। বাংলার এই শ্যামল মঞ্চে 6টি ঋতু একে একে আবির্ভূত হয়ে মনে প্রাণে অপূর্ব শিহরণ জাগায়। বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই 6টি ঋতু বৈচিত্র্য রয়েছে। আর এই 6টি ঋতু বৈচিত্র্যের কারণেই বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয়। এই 6টি ঋতু মানুষের আর্থসামাজিক জীবনে অনেক প্রভাব ফেলে। বিচিত্র সৌন্দর্যে সারা বছর রূপের খেলা চলে এই ঋতু বৈচিত্র্যের। ঋতুচক্রের আবর্তনে বাংলাদেশের মাঠ ঘাট, নদীনালা, খাল বিল, বনরাজি ও বৃক্ষলতা রূপ বৈচিত্র্যে রমণীয় হয়ে ওঠে। তাই বলা যায় বাংলাদেশ ষড়ঋতুর দেশ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বর্ষা ঋতুর 3টি বৈশিষ্ট্য লেখো। বর্ষা ঋতুর 3টি বৈশিষ্ট্য হলো, বর্ষা গ্রীষ্মের উত্তপ্ত প্রকৃতিকে শান্ত করে। বর্ষা বাংলাদেশের মানুষ ও প্রকৃতি জগতে সজীবতা নিয়ে আসে। বর্ষা গ্রামীণ জীবনে মানুষের
অবসর সময়ে নানা বিনোদনের সুযোগ করে দেয়। শিক্ষার্থীরা, বর্ষা সম্পর্কে তোমাদের আরও অনেক কিছু জানার কথা। তোমরা বর্ষা ঋতু সম্পর্কে আরও অন্য কোনো বৈশিষ্ট্য এখানে তুলে ধরতে পারো। আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 3 নং অনুচ্ছেদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, বর্ষাকালে গ্রামের মেয়েরা কি করে অবসর সময় কাটায়? বর্ষাকালে যখন চারিদিকে পানি থই থই করে, ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, এমন মৌসুমই হচ্ছে গ্রামের মেয়েদের অবসর কাটানোর সময়। এই মৌসুমে মেয়েরা নকশিকাঁথা সেলাই করে, অর্থাৎ বর্ষাকালে নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারের কাজ সাঙ্গ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটাটি পাশে নিয়ে পা মেলে বসেন এবং বিচিত্র নকশা তোলা কাঁথা সেলাই করে। এছাড়াও শীতের পিঠা বানিয়ে রুমালে ও বালিশে কভারে নানা রকম ফুল তুলে এবং নৌকায় করে এবাড়ি ওবাড়ি বেড়াতে গিয়েও অবসর সময় কাটায়। শিক্ষার্থীরা, আমাদের 4 নং অনুচ্ছেদটি হচ্ছে শাসন, সচিব, নর্তক, সাহিত্য, ষাঁড়, মহৎ এগুলো আমাদের অপরিচিত শব্দ। এগুলো ছাড়াও বাংলা ভাষার শব্দভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ। এ বিষয়গুলোর ওপর পাঠদান করছিলেন একজন শ্রেণী শিক্ষক। এ সময় এক ছাত্র তার সহপাঠীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে শ্রেণী শিক্ষক ছাত্রটিকে সুন্দর করে বিষয়টি বুঝিয়ে দেন। আমাদের অনুচ্ছেদের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে, মহৎ ও নর্তক শব্দ দুটির স্ত্রীলিঙ্গ কি? মহৎ ও নর্তক শব্দ দুটির স্ত্রীলিঙ্গ হচ্ছে মহতী এবং নর্তকী, অর্থাৎ মহৎ শব্দের স্ত্রীলিঙ্গ মহতী, নর্তক শব্দের স্ত্রীলিঙ্গ নর্তকী। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভাষা কাকে বলে? এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি, মনের ভাব প্রকাশ করার জন্য মনুষ্য জাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে তাকে ভাষা বলে। অথবা বলা যায়, মানুষের মুখ থেকে বেরিয়ে আসা কতগুলো অর্থপূর্ণ আওয়াজ বা ধ্বনির সমষ্টিকেও ভাষা বলে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষার শব্দভাণ্ডার বলতে কি বোঝায়? শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি, বাংলা ভাষার তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি এই 5 ধরনের শব্দের উৎসের প্রচলিত শব্দসমূহকে একসঙ্গে মিলিয়েই শব্দভাণ্ডার অর্থাৎ ভাষার শব্দভাণ্ডার তৈরি করা হয়েছে। পৃথিবীর অন্যতম শব্দবহুল ভাষা বাংলা, এর শব্দভাণ্ডার বহুমাত্রিক। বাংলা ভাষায় 1 লাখেরও বেশি শব্দ রয়েছে। জন্মের কালেই এতে প্রচুর সংস্কৃত শব্দ ঢুকেছে, কিছু ঢুকেছে অবিকৃত অবস্থায়, কিছু সামান্য বিকৃত হয়ে, আর কিছু ঢুকেছে প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে। বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযোগে প্রায় 600 বছর ধরে
মুসলিম শাসনের সময় হাজার হাজার আরবি ফার্সি শব্দ এ ভাষায় স্থান করে নিয়েছে। এরপর ইংরেজদের শাসনের সময় অনেক ইংরেজি শব্দ এতে গৃহীত হয়েছে। বাংলা ভাষার জন্মের সময়ে আশেপাশের ভাষার কিছু কিছু শব্দও স্বাভাবিকভাবেই এতে ঢুকে পড়েছে। ফলে দিনে দিনে এই বাংলা ভাষার শব্দভাণ্ডার আরও সমৃদ্ধ হচ্ছে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, তদ্ভব শব্দকে কেন খাঁটি বাংলা শব্দ বলা হয়? যেসব সংস্কৃত শব্দ পরিবর্তিত হয়ে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে তাদের বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ তদ বা সংস্কৃত থেকে ভব, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন। এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। অর্থাৎ তদ্ভব শব্দগুলো সংস্কৃত থেকে প্রাকৃত পর্যায়ের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, তাই তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। অনুচ্ছেদের আলোকে আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, বিদেশি শব্দ বাংলা ভাষার শব্দভাণ্ডারকে কিভাবে সমৃদ্ধ করেছে? ভারতীয় উপমহাদেশের বাইরের বিভিন্ন ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ। এসব শব্দের মধ্যে আরবি, ফার্সি ও ইংরেজি শব্দের সংখ্যাই তুলনামূলকভাবে বেশি। এছাড়াও পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি প্রভৃতি ভাষার শব্দও রয়েছে। এছাড়াও মালয়, চীন, জাপান প্রভৃতি দেশের কিছু শব্দ বাংলা ভাষার শব্দভাণ্ডারে স্থান করে নিয়েছে। বিভিন্ন বিদেশি শাসনের পরিপ্রেক্ষিতে বাংলা ভাষায় বিভিন্ন ভাষার শব্দ এসে যুক্ত হয়েছে, আর এভাবেই বিদেশি ভাষা আমাদের ভাষায় যুক্ত হয়ে বাংলা ভাষার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। শিক্ষার্থীরা, আমি আশা করি অনুচ্ছেদের আলোকে যেই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করা হয়েছে তোমরা বুঝতে পেরেছ এবং সুন্দর করে দুটি অনুচ্ছেদের প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ অনুধাবন দক্ষতা 3 ও 4 নং অনুচ্ছেদ, অর্থাৎ আজ যেই দুটি অনুচ্ছেদ আলোচনা করেছি প্রশ্নের উত্তরগুলো, সেই অনুচ্ছেদ দুটি তোমাদের বাড়ির কাজ রইল। তোমাদের আবার আমি মনে করিয়ে দিচ্ছি, এই অনুধাবন দক্ষতার অংশটি তোমাদের পাঠ্য বই বহির্ভূত, অতএব অবশ্যই এই বাড়ির কাজগুলো তোমাদের করতে হবে। অর্থাৎ অনুধাবন দক্ষতায় যে অনুচ্ছেদ দেওয়া হয়েছে এবং অনুচ্ছেদের আলোকে 5টি করে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা সুন্দর করে লিখবে। আগামী ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।